স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন কিশমান নিবেদিত প্রযত্নে বাংলাদেশে। আর এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা এবং এবারের আজকের আলোচনার বিষয় নতুন ভোটার তালিকা নির্বাচন কতদূর। এবং এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে আজ স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এর সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং আমাদের সাথে রয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এর সদস্য ডাক্তার জাহিদুর রহমান। প্রথমে স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই আজকে আমাদের এই আয়োজনে। এবং নির্বাচন নিয়ে আসলে যখন কথা হয়, ভোটার তালিকা আমি বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিসগুলোর মধ্যে কিন্তু একটি এলিমেন্ট। এবং সেখান থেকে যদি বলি, গতকালই হালনাগাদ খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে এবং বলা কিন্তু হয়েছে যে 12,36,83,512 জন ভোটার আমাদের রয়েছে, অর্থাৎ 12,36,83,000টি মত কিন্তু আমরা পেতে পারি। এবং তা নিয়ে আসলে জানতে চাই, নতুন ভোটার তালিকা যেমন নিয়ে জানতে চাই, তার পাশাপাশি নির্বাচন কত দূর তা নিয়েও আজ আলোচনা করতে চাই। এবং প্রথমেই যেতে চাই বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, আপনার কাছে নির্বাচন কত দূর এই প্রশ্ন দিয়েই যদি আসলে শুরু করি। নির্বাচনের একটা সম্ভাব্য ভাবনা আমাদের আছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা বাস্তবায়িত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচনটা আসলে অনেক দূরই মনে হয়। কারণ কেউ কেউ বলছেন যে সব সংস্কার শেষে নির্বাচন হবে, কেউ কেউ বলছেন না সীমিত সংস্কার করে নির্বাচনটা হোক, আবার কেউ বলছেন না প্রয়োজনীয় সংস্কারটা করেই নির্বাচন করা উচিত। কিন্তু একটা জায়গায় সবাই একমত যে আগের যে 3টা নির্বাচন যেভাবে হয়েছে সেইভাবে আর কোনো নির্বাচন এখানে কেউ গ্রহণ করবে না। এবং সেই নির্বাচনটাগুলো করতে গিয়ে সংবিধানের যে সমস্ত কাটাছেঁড়া করা হয়েছিল সেই কাটাছেঁড়াগুলোকে আবার নতুন করে কাটাছেঁড়া করতে হবে। অনেক সময় বলে না পুরনো সার্জারিতে আবার নতুন সার্জারি করতে হয়, করে ওটাকে বাদ দিতে হবে, দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচনের একটা কাঠামো তৈরি করতে হবে। এবং নির্বাচনকে যদি আমরা টাকার খেলা, পেশি শক্তি এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার থেকে মুক্ত করতে না পারি, তাহলে যত সুষ্ঠু নির্বাচনের কথাই বলি না কেন, শেষ পর্যন্ত নির্বাচনটা কিন্তু টাকার বস্তার কাছে বন্দী হয়ে যাবে অথবা ধর্মীয় উন্মাদনার কাছে সেটা মার খেয়ে যাবে। ফলে আমরা মনে করি এই কাজগুলো করা দরকার। এর মধ্যে দুটো কাজ আছে নির্বাচন কমিশনের, দুটো কাজ আছে রাজনৈতিক দলের, আর বেশিরভাগ কাজটা হচ্ছে ভোটারদের। ভোটাররাই তো নির্বাচনের প্রাণ। প্রার্থী হবেন যারা আর ভোট দেবেন যারা। আমরা ভোট দেবেন যারা তাদের সংখ্যা একটা পেলাম, প্রার্থীদের সংখ্যা এখনও ঠিক হয়নি। এবং যারা ভোট দেবেন তাদের মধ্যে নতুন ভোটার যেমন আছেন, 15 বছর ধরে ভোট দিতে পারেননি এইরকম আছেন, আবার ভোট ব্যবস্থার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন এরকম মানুষ আছেন। এবং কখনো কখনো তারা বিরক্তির সঙ্গে নির্বাচনী ব্যবস্থাটাকেই বাতিল করে দিতে চান এরকম মানুষও আছে। ভোট দেননি, মানে আগ্রহ করে ভোট দেননি এমন সংখ্যাও কিন্তু আমাদের প্রচুর আছে। ফলে আগামী নির্বাচনটা খুবই চ্যালেঞ্জিং হবে দুই দিক থেকে। একটা হলো যে মানুষের প্রত্যাশা আছে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন হবে। আবার যারা নির্বাচনে দাঁড়াবেন তাদের অনেকেরই কিন্তু মনের বাসনাটা হচ্ছে আগের মতো করেই নির্বাচন করবেন। ফলে এখানে একটা কিন্তু টাসেল হবে। এবং সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কী ভূমিকা পালন করতে পারবে এবং নির্বাচন চলাকালীন সময় সরকার কতখানি নিরপেক্ষ থাকবেন সেটার উপরেই কিন্তু নির্বাচনটা নির্ভর করবে। ফলে এগুলো সব দেখতে 2025 সালটাই মনে পার হয়ে যাবে। অবশ্যই 2024কে যদি আমরা আন্দোলনের বছর বলি, 25কে আমরা নির্বাচনের বছর আখ্যায়িত করতেই পারি। এবার আসলে যেতে চাই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নিয়ে, যেহেতু সবচেয়ে বেশি এখন কথা হচ্ছে, কারণ সবাই মুখে আছে একটি সুষ্ঠু নির্বাচন দেখার জন্য। শুধু কাগজে কলমে সুষ্ঠু না, আসলেই সুষ্ঠু, যেখানে গ্রহণযোগ্যতা থাকবে সকল সর্বসাধারণের। এবং তা নিয়ে যদি কথা বলি, প্রত্যাশা তো জনগণের অবশ্যই রয়েছে। নির্বাচন ব্যবস্থাকে আপনি কেমন দেখছেন? এবং তার পাশাপাশি যদি যুক্ত করেন একই প্রশ্ন আপনার কাছে, নির্বাচন কত দূর আপনি মনে করছেন, যেহেতু আপনি কমিশনে রয়েছেন? প্রথম কথা হচ্ছে আমাদের কমিশন সম্পর্কে একটু মানে মানুষের মধ্যে একটা ওভার এস্টিমেশন আছে। মানে আমাদের কমিশনের আসলে খুব বেশি ক্ষমতা নেই। আমাদের ক্ষমতা হচ্ছে আমরা একটা কমিশন, একটা সংস্কার সুপারিশ তৈরি করব, সেটার একটা রিপোর্ট তৈরি করব, সেটা করে আমাদের কাজ শেষ। এখন এই সুপারিশের কত অংশ কতটুকু কবে ইমপ্লিমেন্টেড হবে এটার দায়িত্ব একেবারেই আর আমাদের হাতে নেই। প্রথম কথাটা হচ্ছে আমরা যে সুপারিশগুলো দেবো সেগুলো অনেকেরই সবগুলো পছন্দ হবে না, কোনোটা হবে কোনোটা হবে না। কোনোটা রাজনৈতিক দলগুলো একমত হতে পারে যে এখনই করব,
কখনো মনে হতে পারে এখন আর করা হবে না, থাকুক, এটা পরে করা যাবে। সো এটা আসলে আমরা বুঝবো 15 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এরপর একটা ঐক্যমত্য কমিশন তৈরি হচ্ছে। প্রথম যে 6টা কমিশন তাদের চেয়ারম্যান এবং ডক্টর ইউনূস এটাকে চেয়ার করবেন, তারা আলোচনা করবেন বিভিন্ন স্টেক হোল্ডার্স, বিশেষ করে রাজনৈতিক দলের সাথে। সেসবের উপরে ভিত্তি করে আসলে ডিসাইডেড হবে। তবে আমি একটা জিনিস বিশ্বাস করি যে এবারকার নির্বাচনটা ভালো হবে। জাতীয় নির্বাচনের কথা বলছি, কারণ আসলে যে সরকারটা ক্ষমতায় আছে তিনি উনি অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু এই নির্বাচনে তার কোনো স্টেক নেই। ওনার কোনো দল এখানে পারফর্ম করছেন না এবং বা ওনারা জোর করে ক্ষমতায় থেকে যেতে চাইছেন না। সুতরাং নির্বাচনটা ভালো হবে, কিন্তু আমাদের আসলে খেয়াল রাখতে হবে ভবিষ্যতের প্রসেসগুলো নিয়ে। এরপর এই নির্বাচনের পর একটা দলীয় সরকার ক্ষমতায় আসবে, একটা গণতান্ত্রিক দেশ এমনইভাবেই চলবে। সো আমাদের পরবর্তী নির্বাচনগুলো যাতে ঠিকঠাক মতো হয় সেটার জন্য আসলে আমাদের সংস্কারের আলোচনা করা দরকার, সেটা আমি মনে করি। নির্বাচন কবে হবে, আমাদের তো অলরেডি দুটো টাইম পেয়েছে। একটা হচ্ছে যদি সংস্কারে তেমন কিছু অ্যাকসেপ্টেড না হয় তাহলে এই বছরের মধ্যেই শেষের দিকেই নির্বাচন হবে, ডক্টর ইউনূস বলেছেন। আর যদি অল্প কিছু সংস্কার করতে রাজি হয় দলগুলো, সেই ক্ষেত্রে এটা আগামী বছরের মাঝামাঝি। আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে নির্বাচন সম্ভবত 25 সালেই হয়ে যাবে। এটা অপিনিয়নটার কারণ হলো অর্থনীতি ইন আ সেন্স যে অর্থনীতি কিন্তু আমরা অনেকে খেয়াল করছি অর্থনীতির অবস্থা ভালো না, মূল্যস্ফীতি প্রচণ্ড বাড়ছে। এই শীতের শাকসবজি ছাড়া, যদি এর মধ্যেও অন্য স্টোরি আছে, আমরা 1 টাকা 2 টাকায় ফুলকপি বাজারে দেখছি লোকজন যারা কৃষক চাষ করেছেন তারা ফতুর হয়ে গেছেন, ওনাদের জীবন দুর্বিষহ হয়ে গেছে। আমরা হয়তো সস্তায় পাচ্ছি, কিন্তু এছাড়া সব কিছুর দাম বেশি এবং ইনভেস্টমেন্ট হচ্ছে না, বেকারত্ব বাড়ছে। সব কিছু মিলে আমি মনে করি যে এই ধরনের একটা সরকার যেটা আসলে দীর্ঘমেয়াদী না, সেই সরকারের সময় অর্থনীতি আসলে ভালো যায় না। তো আমি মনে করি সরকার নির্বাচন হয়তো এই বছরের মধ্যেই তার প্রয়োজনে, তার তাগিদেই দেবেন। কারণ খুবই বাজে একটা পরিস্থিতি হয়ে নির্বাচন দিতে বাধ্য হওয়ার মতো জায়গায় ডক্টর ইউনূস যাবেন না। আমরা শুরু থেকে একটা কথা বলছি, এই দেশের দায়িত্ব নিয়ে এই সময়ে উনি কিছু অর্জন করেন নাই আসলে, বরং ওনার ক্ষতি হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। ওনার এত সুনাম সেটা চাপে পড়বে, যে এখনই আমরা নানান রকম সমালোচনা করছি সরকারকে, কিন্তু আমাদের এই ক্রান্তি লগ্নে উনি দায়িত্ব নিয়ে বরং আমাদেরকে আসলে একটা বড় বিপদ ঝড়ঝাপটা থেকে বাঁচিয়েছেন। সো আমি মনে করি উনি একটা স্মুথ ট্রানজিশন উনি যত কম বিতর্কিত থেকে করবেন সেটা হবে। কিন্তু মানুষ তো বুঝতে হবে, এদেশের মানুষ অধৈর্যের মানুষকে ব্লেম করেও লাভ নেই। এই যে আমরা একটা কমফোর্টেবল রুমে বসে টকশো করছি, সংস্কার বলছি, ওটা বলছি, সেটা বলছি, কিন্তু যে বসে টিসিবি ট্রাকের পেছনে লাইনে দাঁড়ায়, যে 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে 300 টাকা বাঁচাতে পারবে বলে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকে এবং অনেক সময় পণ্য পায় না, তার বাস্তবতাও বুঝতে হবে আমাদেরকে, সরকারকেও বুঝতে হবে। সো আমি আশা করি সেটা বুঝবেন এবং আমি এটা একমত যে দলগুলো যদি সংস্কারে অ্যাগ্রি করে আরও বেশি, যত বেশি হয় তত ভালো, কিন্তু ঐক্যমত্যের মাধ্যমে এটা হতে হবে। কিন্তু সব কিছু মিলিয়ে যে বললাম যে অর্থনীতির কারণে সম্ভবত 25-এ আমরা নির্বাচন শেষের দিকে দেখব। অবশ্যই। এবং রাজাকুজ্জামান রতন, আপনার কাছেও এই জিনিসটা নিয়ে আসলে বলতে চাই, আমরা বারবার কিন্তু বলছি ঐক্যমতের কথা, এবং ঐক্যমতের কথা যখন বলতে হয় তখন কিন্তু রাজনৈতিক একটি ঐক্যর কথা যখন আসে, সেই প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতি আপনারা কিভাবে পর্যবেক্ষণ করছেন? ঐক্যমতের জন্য একটা লক্ষ্য লাগে, লক্ষ্যটা যদি সুনির্দিষ্ট হয় ঐক্যটা দ্রুত হয়। এর আগে যেমন একটা লক্ষ্য ছিল যে কোনোভাবেই হোক ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে, ফলে রাজনৈতিক চিন্তার নানা পার্থক্য সত্ত্বেও তখন কিন্তু একটা ঐক্য তৈরি হয়েছিল যে এই ফ্যাসিজমের হাত থেকে আমরা ডেমোক্রেসির দিকে যেতে চাই। এখন যদি আমরা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলি, তাহলে এক্ষেত্রে একটা লক্ষ্যের ক্ষেত্রে ঐক্যমত তৈরি করা যাবে, যেটা হলো নির্বাচনে সরকার কোনো প্রভাব বিস্তার করবে না, নির্বাচন কমিশন সে নিরপেক্ষ থাকবে এবং পুলিশ এবং প্রশাসন তারা নির্বাচন কমিশনের অধীনে থেকে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন। এইরকম জায়গা যদি কথা বলি তাহলে এক্ষেত্রে একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হবে। কিন্তু নির্বাচন বিষয়টাই যেহেতু প্রতিদ্বন্দ্বিতার, ফলে সেখানে তো প্রতিপক্ষ থাকবেই এবং আমাদের নির্বাচন ব্যবস্থাটা যে বিজয়ী যে জিতেগা ওই সিকান্দার, এরকম একটা কথা আছে না, যে জিতবে সব তার, হেরে গেলেন তো শেষ। ফলে সেখান থেকে আমাদের যে নির্বাচনী ব্যবস্থাটা আছে, এই ব্যবস্থাটা কিন্তু একটা মারমুখী প্রতিদ্বন্দ্বিতা দিকে নিয়ে যায়। যে আমি যদি এমপি হতে পারি সব আমার, কিন্তু এমপিতে দায়িত্ব কি সেটা কিন্তু আমরা কখনো বিবেচনা করছি না। ওই এলাকার গম বিতরণ থেকে শুরু করে স্কুলের কাজ থেকে শুরু করে নিয়োগ বাণিজ্য, এমনকি চাঁদাবাজি, টেন্ডারবাজি, সমস্ত কিছু। ফলে একজন জনপ্রতিনিধির কাজ কি এটাও কিন্তু আমরা ঠিক ডিফাইন করতে পারি নাই।
জনপ্রতিনিধি মনে করেছেন যে একবার যেহেতু আমি নির্বাচিত হয়েছি, সকল জনগণের উপর কর্তৃত্ব করবার ক্ষমতা আমি অর্জন করেছি, সেটা সেই জায়গাগুলো পর্যায়ে না, আমরা কিন্তু মেম্বার চেয়ারম্যান পর্যায়েও কিন্তু আমরা সেই দখলদারিত্ব বা ক্ষমতার যে অপব্যবহার সেটা কিন্তু দেখে এসেছি। তবে এই ঐক্যমতের ক্ষেত্রে এই ক্ষমতার অপব্যবহার হওয়ার আসলে সুযোগটা তো নেই, আমরা আশা করতে পারি। একটা হলো সুযোগ নেই বলছি আমরা কথার অর্থে, আবার আরেকটা বলছি সুযোগের অপেক্ষায় আছি, এটা হচ্ছে একটা বিষয়। ফলে অনেকে সুযোগের অপেক্ষা আছে যে কখন পাবো সেই সুযোগটা। আর জন্য এই পত্রিকায় বেরোচ্ছে, টিভিতে দেখছে যে আগের 15 বছর আগের সরকারের যারা ছিলেন তারা কত সম্পদের মালিক হয়েছে। ফলে জনগণের দিক থেকে যাদের দৃষ্টিটা বাইরে, তারা মনে করে যে আমিও তো ওই সম্পদের ঘরে ঢোকার চাবি পেতে যাচ্ছি নির্বাচনের মধ্যে দিয়ে। ফলে এই জায়গায় একটা বড় ধাক্কা দিতে হবে। আর জাহিদ ভাই যে কথাটা বললো, ভেবে দেখুন তো একবার, যে মানুষগুলো ভোট দেয় তারা কারা, যাদের ভোট নিয়ে ওনারা ক্ষমতায় যান তারা কারা। এই যে নতুন করে অর্থনৈতিক ক্রাইসিস মোকাবেলা করবার জন্য ফ্ল্যাট রেটে ভ্যাটটা বাড়িয়ে দেওয়া হলো, এই ভ্যাটের ধাক্কাটা কাদের উপর গিয়ে পড়বে? আচ্ছা, অন্যদিকে দেখুন, এবছর আমাদের দেশের প্রবাসী শ্রমিকরা সর্বাধিক পরিমাণ রেমিটেন্স পাঠালো, $26 বিলিয়ন। হ্যাঁ, এটা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি। তারা কিন্তু ওই বিদেশে বসে মনটা পড়ে আছে দেশে, বাড়ির জন্য টাকা পাঠিয়েছে। আবার এই সময়ের মধ্যে এত ক্রাইসিস, শ্রমিকরা মজুরির জন্য আন্দোলন করলো, গুলি খেলো, এমনকি 5ই আগস্টের আগেও গুলি খেয়েছে, 5ই আগস্টের পরেও গুলি খেয়েছে। তারপরও রপ্তানি আমাদের 18% বেড়েছে, $50 বিলিয়ন রপ্তানি। তাহলে রপ্তানি বাড়ালো শ্রমিক, প্রবাসী টাকা পাঠালো প্রবাসী শ্রমিক। আর ওই যে কৃষি, এখন যে বাজারে আমরা একটু মনে করছি যে শীতের সবজি ভালো পাওয়া যাচ্ছে, রংপুরে এবং গাইবান্ধায় 2 টাকা কেজিতে ফুলকপি বিক্রি করছে যে কৃষক। এই প্রচণ্ড শীতে ঘর থেকে বেরোনো যাচ্ছে না আমাদের, আর ওরা এই প্রচণ্ড শীতে মাঠে গিয়ে ফুলকপি কেটে সেটাকে ধুয়ে বস্তায় করে পাঠাচ্ছেন, প্রতি কেজিতে 2 টাকা করে। আমরা মাঝে মাঝে মনে করি বাজারে দাম কমেছে, কিন্তু সাথে সাথে যে কৃষকের শ্রমের দামটা কমেছে, তার প্রাপ্তিটা কমেছে, এটা আবার চিন্তা করি না। আবার ঢাকার বাজারে সেটাও কিন্তু 20 টাকার নিচে আবার বিক্রি হচ্ছে না। তার মানে গ্রামীণ জায়গা থেকে ঢাকায় আসতে অন্তত 10 গুণ দাম বেড়ে যাচ্ছে। এইটাকে কিন্তু আমরা খুব একটা কন্ট্রোল করতে পারি নাই। তার সঙ্গে পারি নাই কি, আমাদের মুদ্রাস্ফীতি এখন 11%-এর উপরে। তো 11% মুদ্রাস্ফীতি হলে মানুষ কেমন করে বেঁচে আছে? তার মানে কম খেয়ে বেঁচে আছে। যে মানুষটা ঢাকা শহরে 40,000 টাকা বেতন পায় কিংবা 50,000 টাকা বেতন পায়, আমরা শুনি যে 40,000 50,000 টাকা বেশ অনেক টাকা, কিন্তু ভাবুন তো 40,000 টাকা বেতনে ঢাকা শহরের সংসার চালাতে গেলে প্রতিটা পয়সা তাকে হিসাব করতে হয়। এইরকম পরিস্থিতির মধ্যে আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা আছে না। ফলে যখন আগামী নির্বাচনটা আসবে, সেই মানুষগুলো চাইবে অন্তত আমাদের অর্থনীতিটা ভালো থাকুক, লুটপাট দুর্নীতিটা বন্ধ হোক, কৃষক তার ফসলের দামটা পাক, শ্রমিক তার মজুরি পাক। এই সমস্ত চাওয়াটা কেন্দ্রীভূত হবে রাজনৈতিক চাওয়ার মধ্য দিয়ে। কিন্তু রাজনৈতিক চাওয়ার মধ্যে আমরা দেখব কি, নির্বাচন এলে আমাকে ভোট দিন, আমাকে সেবা করার সুযোগ দিন। মানুষ দেখবে যিনি সেবা করার সুযোগ পাচ্ছেন তিনি জনগণকে সেবা করা ভুলে গিয়ে নিজের সেবায় মগ্ন হয়ে গেলেন। এই জায়গাটা একটু ভাঙার চেষ্টাটা আমরা করতে চাই, এবং আমরা মনে করি যে রাজনীতিতে একটা সুযোগ এসেছে আমাদের, এই সুযোগটা কাজে লাগাতে হবে। এই অর্থে সুযোগটাকে দায়িত্বে রূপান্তরিত করতে হবে। অবশ্যই, এবং সুযোগকে দায়িত্বে রূপান্তর নিয়ে আমরা কথা বলবো, তবে সেটি একটি ছোট্ট একটি ব্রেকের পর। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত প্রযত্নে বাংলাদেশে, এবং আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু নতুন ভোটার তালিকা নির্বাচন কতদূর। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, এবং আমাদের সাথে রয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এর সদস্য ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহিদুর রহমান, এই পর্যায়ে যদি আসলে আপনাকে দিয়েই শুরু করি, কারণ রাজিকুজ্জামান রতন যেরকম বিরতির আগে বলছিলেন সম্ভাবনা এবং প্রতিশ্রুতির কথা, বিভিন্ন রাজনৈতিক দলের যেমন, তার পাশাপাশি কিন্তু একটি প্রত্যাশার কথাও কিন্তু থাকে ভোটারদের, তাদের অনেক প্রত্যাশা কিন্তু থাকে, এবং এই সরকারের এবং যারা নির্বাচিত হবে, বিশেষত এবার যারা নির্বাচনে জয়ী হয়ে আসবেন, তাদের প্রতি প্রত্যাশা কিন্তু গত 15 বছর না, গত কয়েকটি নির্বাচনের থেকেও আরো অনেক বেশি। সেক্ষেত্রে আসলে জানতে চাই কতটুকু সম্ভাবনা আপনি দেখছেন, বা এই প্রত্যাশাটা নিয়েও যদি একটু ব্যাখ্যা করতেন। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশ জাদুমন্ত্রের মতো পাল্টে যাবে আমি মনে করি না। এটা প্রথম মাথায় রাখতে হবে। আমাদের যাবতীয় সন্তুষ্টি নির্ভর করে আমরা কি প্রত্যাশা করেছি সেটার উপর। এটা সব সময়, যেমন আমরা এই সরকারকে অনেক অভিযোগ করছি, ওটা পারেনি, ওটা পারেনি, ওটা পারেনি, কারণ আমরা অনেক এক্সপেক্ট করেছিলাম। কিন্তু বাংলাদেশ যে একটা বিশৃঙ্খলার মধ্যে চলে যায়নি, যে দেশে শেখ হাসিনা পতনের এবং পালিয়ে যাওয়ার পর পুলিশ বলে কিছু ছিল না, তার কিন্তু অর্জন খারাপ না।
ওটাকে যদি বিবেচনায় নেন, সো ভবিষ্যতে আমরা খুব এক্সপেক্ট করে ফেলতে হবে না যে বাংলাদেশ অসাধারণ সুশাসনের দেশ হয়ে যাবে। কিন্তু কি ঘটে আসলে নির্বাচনটা যদি ঠিকঠাক হয় সেই ক্ষেত্রে? আমার একটা গানের কথা মনে পড়ে, আমি অনেকবার এটাকে এই 5 অগস্টের পর আমার মাথায় বারবার ঘুরেছে। কবির সুমন একটা গান আছে, গানটার টাইটেল হচ্ছে হেলিকপ্টার। মানে একজন নেতা হেলিকপ্টার দিয়ে ঘুরছেন, হেলিকপ্টার, নেতা আসছেন, নেতা আসছেন। একটা জায়গায় উনি বলছেন হেলিকপ্টার, ভোট মানুষের মুখে ব্যালট পেপার, নেতা দেখছেন, নেতা দেখছেন। মানে নেতারা মানুষের ফেস দেখেন না, ব্যালট পেপার দেখেন। বিদ্রুপ আছে, খুবই বিদ্রুপাত্মক গান, স্যাটায়ার। মানুষকে মানুষ হিসাবে নেওয়া হচ্ছে না এবং নেতারা হেলিকপ্টার থেকে সব দেখছেন, এই ধরনের একটা ট্রেন্ড। এখন ভারতে তো নির্বাচন ইটসেলফ কোনোদিন প্রবলেমে পড়ে নাই, ফলে উনি ওটাকে বিদ্রুপ করছেন। কিন্তু আমি রেদার বলি যে বাংলাদেশের শাসকগুলোর যদি মানুষের মুখে ব্যালট পেপার দেখতেন, আমাকে না দেখে আমাকে যদি একটা ব্যালট পেপার হিসাবেও দেখতেন, তাও কিন্তু আমরা ভালো থাকতাম। কারণ উনি জানতেন এই ব্যালট পেপারটা তার ক্ষমতায় থাকা না থাকা নিশ্চিত করতে পারে। আরেকজন মনে করতেন এই ব্যালট পেপার আমাকে ক্ষমতায় যাওয়া নিশ্চিত করতে পারে। ফলে যেটা হয়, রতন ভাই যেটা বললেন যে অনেক প্রত্যাশা বা অনেক রকম কমিটমেন্ট দিয়ে ক্ষমতায় আসছেন, কিন্তু পরে সেটা শুনছেন না। তার কারণ আসলে ছিল মূলত যে আপনাকে আমার আর প্রয়োজন, আমাদেরকে ব্যালট পেপারও মনে করছিল না, মানুষ দূরেই থাকুক। ফলে আমরা যদি আবার ব্যালট পেপারে পরিণত হই, খুব ভালো কথা না, কিন্তু এটাও যদি হয়, এটা মন্দের ভালো ইন আ সেন্স, যিনি প্রত্যাশা দিচ্ছেন, যিনি প্রচুর ম্যানিফেস্টো দিচ্ছেন, ইশতেহার দিচ্ছেন, এই করব সেই করব, যখন করতে পারছেন না, তখন আমাদের হাতে ওই চাবিটা তো আছে যে আমরা কোনো একদিন তাকে শাস্তি দেব। শুধুমাত্র রাষ্ট্রীয়ভাবে শাস্তি রাষ্ট্রীয়ভাবে দেব না, আমার এখানে প্রচুর লোকাল গভর্নমেন্ট ইলেকশন হবে, আমি আমার ওই ক্ষোভ আমি এখানেও দেখাতে পারবো, ওই মেসেজ কিন্তু আমি আমার সর্বোচ্চ যিনি দায়িত্বে আছেন তাকে পৌঁছতে পারবো। সুতরাং আমি এটুকু বলতে চাই, আমাদের যদি ইলেকটোরাল প্রসেসটা ম্যানিপুলেট করা না হয়, আর আমাদের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সবাই একমত, এই সরকারটা যদি প্রতিষ্ঠিত হয় সাংবিধানিকভাবে এবং সেটার অধীনে যদি সুষ্ঠু নির্বাচন হতে থাকে, আমি বিশ্বাস করি পরিস্থিতি এত খারাপ হবে না। আমি আবারও বলছি, বাংলাদেশ ইউরোপ আমেরিকা হয়ে যাবে না, কিন্তু আমরা ধাপে ধাপে কিন্তু সামনের দিকে এগোবো। আমাদের সামনে যদি একটা নির্বাচন থাকে, আমি শুধুমাত্র মানুষকে ভালো রাখার চেষ্টা করবো, তা না আমি বিরোধী দলকে কম টর্চার করব। আমি যদি বলি টর্চার হবে, মানিয়ে নিচ্ছি, কম করবেন, কারণ আপনি জানেন কয়েকদিন পরে উনি যদি ক্ষমতায় আসে, উনি আপনি পাল্টা টর্চার হতে পারেন। আর আপনি যদি মনে করেন আমি 41 পর্যন্ত ক্ষমতায় থাকবো, ইউ ক্যান ডু এনিথিং। আপনি শুধু পলিটিক্যাল পার্টি হতে হবে না, সুন্দরবনের ক্ষতি করবে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে কি পলিটিক্যাল পার্টি মুভ করেছিল? কারণ তারা কেউ কি সরকারের পতন চেয়েছিল? তাদেরকে পিটিয়ে রাস্তা থেকে তোলা হয়েছে। কোটা আন্দোলন 18 সাল, নিরাপদ সড়ক আন্দোলন 18 সাল, স্কুলের বাচ্চারা নেমেছিল, ওকে আপনাকে ক্ষমতা থেকে নামতে বলেছিল, পিটিয়ে তুলে দিয়েছিলেন, কারণ আপনি মনে করছেন আসলে এগুলো আপনার কাছে কোনো কিছু ম্যাটার করে না এবং কোনো আপনি পাল্টা কিছুর শিকার হবেন না। সো সব ক্ষেত্রেই আসলে এগুলো কাজ করে। এবং আপনি কোর্টকে খুব ম্যানিপুলেট করবেন না, কারণ আপনি জানেন কোনোদিন এই কোর্ট আপনারও প্রয়োজন হবে। আপনি জেলখানাটাও খুব বাজে পরিস্থিতি করবেন না, কারণ আপনাকে যেতে হতে পারে। সো আপনার এই ডেটারেন্টের মতো কাজ করে নির্বাচনটা এই গণতান্ত্রিক ব্যবস্থায়। সো ওটা যদি ম্যানিপুলেট না করি, আমি মনে করি আমরা মোটামুটি একটা ফেভারেবল কন্ডিশনে থাকবো এবং সামনে এগিয়ে যাব আস্তে আস্তে। অবশ্যই, এবং ফেভারেবল একটি কন্ডিশনের কথা যখন আমরা বলি, নতুনদের তারুণ্যর কথা কিন্তু এবার প্রচুর উচ্চারিত হচ্ছে, উদ্ভাসিত হচ্ছে, তাদের এই জয়ের জন্যও কিন্তু উচ্চারিত হচ্ছে। এবং এবার কিন্তু আশা করা হচ্ছে যে নতুন যারা ভোটার রয়েছেন, অথবা গতবার 2024 শুধু নয়, তার আগের বারও 2018তেও হয়তোবা যারা ভোটার হয়েছেন কিন্তু ভোট দেওয়ার প্রয়োজন বোধ করেননি, এরকম আমরা অনেকেই কিন্তু দেখেছি যে ভোট আমি না দিলেও তো চলবে। এই মতাদর্শ থেকে কিন্তু এবার আমরা আন্দোলন পরবর্তী সময়ে প্রচুর কিন্তু দেখেছি, এমনকি আন্দোলনের সময়ও কিন্তু দেখেছি যে এই মতাদর্শ থেকে অনেকেই বেরিয়ে আসতে চাচ্ছেন এবং তার বারংবারই বলছেন যে আমি ভোট দিতে আগ্রহী। এবং সেক্ষেত্রে আসলে জানতে চাই, একটি রাজনৈতিক দলের চিন্তা ভাবনা থেকে এই ভোটারদেরকে, আমরা প্রতিবারই শুনে আসি নতুন ভোটারদেরকে আমরা আনতে চাই, নতুন ভোটারদেরকে আমরা আনতে চাই, কিন্তু এবার কিন্তু তারাই আসতে চায়। সেক্ষেত্রে রাজনৈতিক একটি দল হিসেবে কিংবা রাজনৈতিক মতাদর্শ থেকেও যদি আমি আসলে জিজ্ঞাসা করি যে নির্বাচন নিয়ে এই ভোটারদেরকে আপনারা কতটা তুষ্ট করতে আগ্রহী? কারণ আমরা কিন্তু দেখি যে একটি জেনারেশনের, আমরা যদি বিএনপির কথাই বলি, গত 15 বছর হয়তোবা তাদের অতটা কানেক্টিভিটি ছিল না, এবং এই তরুণ ভোটারদের ক্ষেত্রে অনেকেই আছে আমাদের পরিচিতও, কিন্তু তারা গত 15 বছরে হয়তোবা নিপীড়িত হয়েছে, কিন্তু তারা এবার প্রথম ভোটার। সেক্ষেত্রে আসলে জানতে চাই যে এই ধরনের এই ভোটারদেরকে আনতে এবং তারা এবারের নির্বাচনে কতটা গেম চেঞ্জিং
হতে পারে বলে মনে করেন? একটা ছোট তথ্য যোগ করে দিই, সেটা হচ্ছে সর্বশেষ একটা সুষ্ঠু ভোটে ভোট দিয়েছেন সবচেয়ে কম বছর বয়সে, মানে 18 বছর বয়সে, তার বয়স এখন 34। মানে 34-এর নিচের কোনো মানুষ এই দেশে সুষ্ঠু ভোট দেয়নি। আচ্ছা, সংখ্যাটা বিরাট। তাহলে আমরা দেখি সুষ্ঠু ভোট। সেটাই একদম। সুষ্ঠু ভোটটা আমাদের আকাঙ্ক্ষায় আছে, বাস্তবে আমরা ম্যানিপুলেশন দেখেছি। হ্যাঁ, তো ফলে সেখান থেকে একটা ট্রান্সফরমেশন হবে। তো ট্রান্সফরমেশনের মাঝখানে ট্রানজিশন ফেজ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রের একটা যাত্রা দেখতে চাই। নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার অঙ্গ। গণতান্ত্রিক সংস্কৃতিটা যদি মার খায় তাহলে নির্বাচনটাও কিন্তু সুষ্ঠু হবে না। এখন একটা ভোটার এবং প্রার্থী দুজনের ক্ষেত্রে যদি বিবেচনার বিষয়টা হয় দেশ, অর্থনীতি, কৃষিনীতি, শিক্ষা, আমাদের সামাজিক দায়িত্ব, তাহলে মনোভাবটা একরকম হবে। আর যদি বলে যে আমি 5 কোটি টাকা দিয়ে নির্বাচনে দাঁড়িয়েছি, নির্বাচনের সময় এই অ্যারেঞ্জমেন্ট করেছি, আপনি যেটা তুষ্ট হওয়ার কথা বললেন, এই তুষ্ট করার মানসিকতা থেকে ভোটারদেরকে তুষ্ট করতে গেলে যদি বলে না যে ফুলে যে দেবতা তুষ্ট হয় তাকে সেই ফুল দাও, ফলে কাউকে 1000 টাকার নোট, কাউকে শাড়ি, কাউকে লুঙ্গি, কাউকে আবার মসজিদে গিয়ে দান দাও, এরকম যদি করে তখন যদি মানুষ আঙ্গুল তুলতে পারতো যে তুমি আমাকে শাড়ি দিতে আসছো কেন, তুমি আমাকে লুঙ্গি দিতে আসছো কেন, আমার হাতে 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে 5 বছর তুমি হাজার হাজার কোটি টাকা লুট করবা, ওই সুযোগ দেবো না তোমাকে। এই ধরনের একটা প্রতিবাদী মননো দরকার। ফলে আমরা যদি যুব সমাজের কাছে আবার এইটা পাই, তাহলে যারা টাকার খেলায় আমাদেরকে বন্দি করতে চায় তারা পরাস্ত হয়ে যাবে। যদি বলে আচ্ছা আমরা তো মসজিদের ইমাম নির্বাচন করতে আসি নাই, তাহলে ধর্মের কথা এখানে আসবে কেন? এখানে তো আসবে কিভাবে দেশটা পরিচালিত হবে। ধর্ম মানুষের ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার, ধর্ম আবেগের ব্যাপার, ধর্ম মানুষের সংস্কৃতিরও ব্যাপার। সেটাকে তো আপনি ভাই ভোটের বেহেস্তের টিকিট বিক্রি করার কাজে আপনি তো বাণিজ্য করতে পারেন না। আচ্ছা, আঞ্চলিকতাকে তো আপনি নিয়ে আসতে পারেন না, আপনার গোটা দেশ আমাদের, আপনি কেন এর মধ্যে আঞ্চলিকতা নিয়ে আসছেন? অথবা কেন আপনি এর মধ্যে নারী পুরুষের বিভাজন নিয়ে আসছেন? ফলে এই যদি ডেমোক্রেটিক সেন্সগুলো যদি তৈরি হয়, টাকা চলবে না, ধর্ম দিয়ে প্রভাবিত বা প্রতারিত করা যাবে না, আঞ্চলিকতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে না, এবং গায়ের জোর আমার বংশের এতজন এমপি ছিল ফলে আমিও এমপি হওয়ার যোগ্যতা রাখি অথবা অধিকার রাখি, তুমি ভোট দাও বা না দাও আমি কিন্তু এমপি হবই, এই ধরনের মানসিকতা, এগুলো যদি পরিবর্তনের একটা পরিবেশ তৈরি হয়, তখন কিন্তু দেখা যাবে যে ছেলেটা ভোট দেবে আবার প্রথম, বা যে মেয়েটা আবার ভোট প্রথম দেবে, সকালবেলা সে হয়তো একটু পরিষ্কার কাপড় পরেই যাবে যে আমার জীবনের প্রথম ভোটটা আমি আমার পছন্দ মতো প্রার্থীকে দেব। আমি ভোট কেন্দ্রে গিয়ে এটা শুনবো না যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। তো এইটা যদি নিশ্চিত করা যায়, তাহলে হবে কি ভোটের মধ্যে একটা উৎসাহ আসবে। কারণ যে কাজের সাফল্য মানুষ দেখতে পায় সে কাজে তার উৎসাহ আসে, আবার যে কাজের মধ্যে সে নৈতিক প্রেরণা পায় সেখানে উৎসাহ আসে। যেমন ধরেন 5ই আগস্টের আগে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল যে ছেলেটা মেয়েটা, এখন রাত 9টার সময় একটা মেয়ে একা বাসায় ফিরতে ভয় পায়, কিন্তু আগস্ট মাসের 1 তারিখ, 2 তারিখ কিংবা জুলাই মাসের 31 তারিখে রাত 11টা, 12টা, 1টার সময় আমি অনেক মেয়েকে দেখেছি তারা মিছিল করে, সমাবেশ করে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে। কারণ তার মনের মধ্যে এই ধারণাটা তৈরি হয়েছে আমি একটা আন্দোলনে আছি, আমার সাথে চারপাশে যারা আছে তারা আমার আন্দোলনের সহকর্মী। কিন্তু সেই মেয়েটাই আবার এখন কিন্তু ভয় পাচ্ছে। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা যখন মুগ্ধ পানি নিয়ে কাউকে বলছে পানি লাগবে, সে কি কখনো চিন্তা করেছিল যে কোন সম্প্রদায়ের লোককে পানি খাওয়াবো? রিয়া গোপ যখন গুলি খেয়ে মারা গেল, তার রক্তের মধ্যে কি কেউ হিন্দু কিংবা মুসলমান লেখা ছিল? তো রক্তই তো, সন্তানের রক্ত, বাবার কোল মাখামাখি হয়ে গিয়েছিল সেই রক্তে। সেগুলো আমরা দেখেন জাস্ট অভ্যুত্থানের পরে পরে মনে হলো এগুলো ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হলো। ফলে এগুলো একটু খেয়াল রাখতে হবে। নির্বাচনের সময়ও কিন্তু এগুলো সবচেয়ে বেশি, এই ভাইসেসগুলো সবচেয়ে বেশি ডেট্রিমেন্টাল ইফেক্ট ফেলে একটা নির্বাচনের মধ্যে। নির্বাচনকে সুষ্ঠু করতে গেলে এগুলো বন্ধ করতে হবে। তাহলে ওই যে তরুণ সে মনে করবে যে আমার মতের আমি একটা প্রতিফলন ঘটাতে চাই, আমি একটা দাবা খেলার মতো, আমি যদি হেরেও যাই তাহলে আমি বুঝবো ওই চালটা ভুল করেছিলাম বলে আমি হেরেছি, হেরেও আমি শিখবো অবশ্যই। এবার ফলে নির্বাচনে হারাটা যেন হেরে গেলাম তো সব হারিয়ে ফেললাম তা না, হারার মধ্য দিয়েও শিখলাম যে মানুষ কিন্তু আমার কথাটাকে গ্রহণ করেনি, ফলে আমার আবার চেষ্টা করতে হবে। আর জিতে গেলাম মানে দায়িত্ব অনুভব করলাম, এত মানুষ আমাকে সমর্থন করেছে, সেই মানুষের ইচ্ছার বিপক্ষে আমি যেতে পারি না। এবং সেই ক্ষেত্রে একটা আইনি কাঠামো লাগে। আমরা যেমন আমাদের বাসদের পক্ষ থেকে একটা প্রস্তাব দিয়েছি কি, যে নির্বাচিত হওয়ার পরে কোনো এমপি ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, যেহেতু রাষ্ট্র তাকে ভাতা দেয়। 2, নির্বাচিত হওয়ার পর তিনি নিজের এলাকার বাইরে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি করতে পারবেন না। তিনি নির্বাচনে আপনার মেয়াদটা শেষ হোক,
তারপরে আপনি ব্যবসা করবেন, এটা পরে দেখা যাবে। আপনি সংসদ সদস্যও থাকবেন, আবার ব্যবসাও করবেন এবং সংসদ সদস্য পদ কাজে লাগিয়ে ব্যবসায় সুবিধা নেবেন, এইটা করা যাবে না। এইরকম একটা প্রস্তাব আমরা দিয়েছি, এটা কেউ অ্যাকসেপ্ট করেনি হয়তো এখনও, কিন্তু আমরা মনে করি যে আপনি 5 বছর না জনগণের সেবা করতে চেয়েছেন এবং সেবা করবেন বলে জনগণের ট্যাক্সের টাকায় আপনাকে ভাতা দেওয়া হবে, আপনার গাড়ি দেওয়া হবে, আপনার ফ্ল্যাট দেওয়া হবে, আপনার চলাফেরার জন্য সুযোগ সুবিধা করে দেওয়া হবে, আপনার অ্যাটেন্ডেন্স রাখার জন্য স্টাফ নিয়োগ করে দেওয়া হবে, সব আপনাকে দেওয়া হচ্ছে। তারপরে কেন আপনি আলাদা করে ব্যবসা করবেন? ফলে এই কথাগুলো শুনতে হয়তো একটু প্রথমে অনেকের কাছে খটকা লাগবে, কিন্তু আমরা মনে করি যে যদি আপনি পার্লামেন্ট সদস্য হন, আইন প্রণয়নকারী সংস্থার সদস্য হন, আপনাকে ওইখানে কমিটেড থাকতে হবে। অবশ্যই, এবং এই কমিটমেন্ট নিয়ে আমরা আবারও আলোচনা করব, তবে তার আগে প্রযত্নে বাংলাদেশে নিতে চাই ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত প্রযত্নে বাংলাদেশে, এবং আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু নতুন ভোটার তালিকা, নির্বাচন কতদূর, এবং এই নিয়ে কথা বলছিলাম আমরা ডক্টর জাহেদুর রহমান আপনার সাথে এবং রাজিকুজ্জামান রতন আপনার সাথেও। এবং একটি তথ্য দিয়ে আসলে যদি শুরু করি, এবার মানে 2024-এর নির্বাচন পরবর্তী সময়ে 2025-এর যে নির্বাচনের কথা বলা হচ্ছে, এই হালনাগাদ বা এই তালিকার মধ্যেও কিন্তু আমরা 18,33,352 জন ভোটার বৃদ্ধি পাচ্ছি, অর্থাৎ 1.50% আমাদের ইনক্রিজ হয়েছে এবার ভোটার। সেক্ষেত্রে তরুণদের সম্ভাবনার কথা আমরা বলছিলাম যে তরুণরা আসলে ভোট ব্যাংক হতে পারবে কিনা, কিংবা তারা কেমন চিন্তা ভাবনা করছেন, এটা কিন্তু এখনো কেউ বলতে পারছেন না। কারণ তাদের কাছে হয়তো বা রাজনৈতিক দলগুলো, আমরা যদি আবারও নাম মেনশন করেই যদি বলি, আওয়ামী লীগ হয়তো বা এতদিন দেখে এসেছে জন্ম থেকে আওয়ামী লীগ এমন ভোটার যেমন রয়েছে, তার পাশাপাশি বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল, আমরা জাতীয় পার্টি ছাড়া তেমন কোনো রাজনৈতিক দলের কিন্তু গত কয়েকটি নির্বাচনে হাকডাকও তেমন দেখিনি। সেক্ষেত্রে যদি বলি, বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও কিন্তু তাদের সেই কানেক্টিভিটিটা অনেকটাই কম। তাহলে নির্বাচন নিয়ে আমরা যখন কথা বলছি, নির্বাচনে ভোটার তালিকা নিয়ে যখন কথা বলছি, কিংবা নির্বাচন কত দূর নিয়ে যখন আমরা আলোচনা করছি, এই কানেক্টিভিটিটা কিভাবে আসলে করা সম্ভব? কারণ আমরা তরুণ ভোটার বলি, কিংবা যারা এত বছর দেয়নি মার্কার কথা চিন্তা করে, সেই ভোটারদেরকে আমরা আসলে কিভাবে আনতে পারি কিংবা কিভাবে তুষ্ট করতে পারি? একই কথায় যদি আবারও চলে আসি, জাহেদুর রহমান আপনার কাছে, মানে তরুণদেরকে মানে ভোটের জন্য আগ্রহী করতে হবে বলে মনে করি না। তারা ভোটে আসবেন এবার খুবই আগ্রহ করে। এখন রাজনৈতিক দলগুলোর প্রতি আগ্রহ, তারা কিভাবে কি করবেন? প্রথম কথাটা হচ্ছে, আমরা আসলে তরুণদেরকে পড়তে ভুল করেছি। আমি প্রকাশ্যে বহুবার বলেছি এবং সারা জীবন বলে যাব, মানে এই যে আমাদের একটা পারসেপশন ছিল জেন জি যারা এই মুভমেন্ট করলেন, বা এবারে যে বললাম 34 হলো মানে সর্বনিম্ন বয়স যিনি সুষ্ঠু ভোট দিয়েছেন, জেনজির বাইরেও আছে। তো এদের সম্পর্কে তো আসলে আমরা জানতাম না, মানে জেনজিরা কি করবে, কিছুই করে না। ওর সোসাইটিতে কোনো মাথা ব্যথা নাই, ও সারাক্ষণ স্মার্টফোন নিয়ে থাকে, ও ফ্রেন্ডদের সাথে ঘুরে বেড়ায়, এরকম এক ধরনের পারসেপশন সবার ছিল, এবং আমি স্বীকার করতে দ্বিধা নেই, আমারও তাই ছিল। কিন্তু তারা দেখিয়ে দিলেন তারা আসলে কি পারেন। ওদের ন্যায় অন্যায় বোধ মানে আছে, কিন্তু এই যে আশপাশে কে মরলো কে বাঁচলো কিছু আসে যায় না। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা তো কোটার জন্য প্রথম নামে নেই, ওরা নেমেছে যে মানুষকে হত্যা করা হচ্ছে, এবং জীবন দিল তারা। এবং যে ইউনিভার্সিটিগুলো পার্টিসিপেট করেছে বিরাট একটা অংশ অ্যাফ্লুয়েন্ট সোসাইটির, আমরা তো এগুলো জানতাম না আসলে। সো এদের সাইকোলজি বোঝা যায় না। আসলে সাইকোলজি বোঝার সবচেয়ে ভালো উপায়টা হচ্ছে নির্বাচন। এখন 14 সালে বিএনপি পার্টিসিপেট করে নাই, আওয়ামী লীগ জানে তার দরকার নাই। 18 সালে ইটস দ্য সেম স্টোরি, বিএনপি পার্টিসিপেট করেছে মূলত তার আসলে নিবন্ধনটা যাতে বাতিল না হয়ে যায়, চেষ্টা করেছে, কিন্তু আসলে নির্বাচন যে হবে না ঠিক মতো সবাই জানতো। 24-এ করে না, ফলে যেটা দাঁড়ালো, জনগণ মানে ওই গ্রুপটা কি চায় আমরা আসলে জানি না। যদি হতো, ধরুন বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন হতো, আমি যদি নাম বলে, একজন বিখ্যাত মানুষ আছেন প্রশান্ত কিশোর, ভারতে ইলেকশন স্ট্র্যাটেজিস্ট। এই ভদ্রলোক রীতিমতো জরিপ করেন এলাকা অনুযায়ী, বয়স অনুযায়ী, কি স্লোগান হবে, কি দিয়ে অ্যাট্রাক্ট করতে হবে, কোন ক্লাসকে কি করতে হবে, ম্যানিফেস্টো কেমন হওয়া দরকার। ওনার এবারকার প্রেডিকশন খুবই ভুল হয়েছে, কিন্তু এর আগে উনি বিজেপির প্রথমবার যে ক্ষমতায় আসলো 14 সালে দিল্লিতে বিধানসভা নির্বাচনে কেজরিওয়ালের সাথে ছিলেন, মমতা ব্যানার্জির সাথে ছিলেন। সো নির্বাচন যেহেতু হয় না, আমরা জানি না। রাজনৈতিক দলগুলোর উচিত হবে, আগেও খেয়াল করুন, আমরা যদি আওয়ামী লীগ তার প্রয়োজন নাই, সে কমিউনিকেট করে নাই। বিএনপির যেহেতু ভোটার না, বিএনপি চেষ্টা করেছে আমাকে একটা আন্দোলন করতে হবে, যে আন্দোলনের মাথায় শেখ হাসিনার পতন ঘটাতে হবে। ফলে সে তার দল এবং সংগঠনকে সংগঠিত করতে চেষ্টা করেছে। ছিল যে আগে শেখ হাসিনাকে পতন করতে হবে, তারপর আমরা নির্বাচন নিয়ে চিন্তা করব। পতন করানোর জন্য তার কি দরকার ছিল? সংগঠনের মানুষজনের শক্তিশালী। সে কিন্তু ভোটার যারা আছেন ইয়াং,
তার কাছে যায় নাই, কারণ সে জানে ইটস নট দ্য টাইম, আমি শেখ হাসিনাকে ফেলতে না পারলে ওদের কাছে আমি যাবো কেন। সো সবার উচিত এখন আসলে তাদের সাথে প্রচুর ফর্মাল ইনফর্মাল ওয়েতে যোগাযোগ করা। আমি মনে করি প্রচুর জরিপ হওয়া দরকার, অনেস্ট জরিপ তাদের জায়গা থেকে, যে তারা আসলে কি দেখতে চায় বাংলাদেশকে। এই যে আমরা ধরে নেই জনগণ এটা চায়, জনগণ ওটা চায়, জনগণ কি চায় আসলে এগুলো সিস্টেম্যাটিকলি এবং সায়েন্টিফিকলি দেখা দরকার। অবশ্যই, তবে এত কম সময়ের মধ্যে কিভাবে সেটা সম্ভব সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এবং রাজিকুজ্জামান রতন, আপনার কাছে যদি একই প্রশ্ন আসলে ছুটতে চাই যে এই কানেক্টিভিটিটা বা রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের আসলে আগ্রহটা আমরা কিন্তু তেমন দেখি না। তারা কিন্তু যে শেখ হাসিনার পতন চাই, কেন পতন চাই? ফ্যাসিস্টের পতন চাই, নতুন কোন সরকার আবার ফ্যাসিস্ট হয়ে দাঁড়ালে আমরা আবার আসবো, এই কথা তারা বারংবারই বলছেন। তো সেই ক্ষেত্রে ফ্যাসিস্ট কিভাবে হতে পারছেন না, কিংবা একজন রাজনৈতিক দল যেন ফ্যাসিস্ট না হয়, সেক্ষেত্রে নির্বাচন কতটুকু ভূমিকা রাখতে পারে ছোট্ট করে জানতে চাই। নির্বাচনের মধ্যে দিয়ে একটা জবাবদিহিতা তৈরি হয়, ফলে এই জবাবদিহিতার পরিবেশটা যদি থাকে, একটা যদি ধারাবাহিক নির্বাচনের পদ্ধতি যদি থাকে, তাহলে আপাত অর্থে ফ্যাসিজমের রাস্তাটা বন্ধ করা যাবে। কিন্তু ফ্যাসিজমের মূল উৎস তো শোষণের মধ্যে। যদি আমি শোষণ করার অবারিত জায়গা থাকে, শোষণের প্রয়োজনে যেমন যেমন শাসন করা দরকার তেমন তেমন শাসন করবেন, ফলে তখন সে পুলিশকে কাজে লাগাবে, প্রশাসনকে কাজে লাগাবে, ওই ধরেন নিবর্তনমূলক আইনগুলোকে কাজে লাগাবে, এবং সবসময় তার প্রতিপক্ষকে তার শত্রু মনে করবে, এবং মনে করবে ক্ষমতায় থাকলে নানা ধরনের সুবিধা পাওয়া যায়, ক্ষমতা হারালে নানা ধরনের অসুবিধার মধ্যে পড়তে হয়। ফলে সুবিধা রক্ষা করার জন্য এবং অন্যকে অসুবিধায় ফেলবার জন্য সমস্ত ইনস্ট্রুমেন্ট অফ দ্য স্টেট সেগুলোকে সে কাজে লাগায়। এইটা বন্ধ করার জন্য একটাই উপায় আছে, যে আপাত উপায়, যে শোষণের জায়গাগুলো বন্ধ করা। এটা যদি এখন না পারা যায় তাহলে অন্তত নিয়ন্ত্রণ করা, যেটা আমাদের সংবিধানের 20 নম্বর অনুচ্ছেদে আছে, যে অনুপার্জিত আয় কেউ ভোগ করতে পারবে না। এখন আমি পার্লামেন্ট সদস্য, আমার কেমন করে 500 কোটি টাকা সম্পদ হলো, এটা আমার অনুপার্জিত আয়। আমি একজন সচিব, আমি কিভাবে 30 কোটি টাকার মালিক হলাম। আমি পুলিশের একজন আইজি, আমার কিভাবে 682 কোটি বিঘা জায়গা আমার হয়ে গেল, হ্যাঁ গোপালগঞ্জের মতন জায়গায়। ফলে এই রকম জায়গায় যদি একটা অনুপার্জিত আয় যদি ভোগ করা যাবে না, এটা বন্ধ করা যায়, জবাবদিহিতা একটু নিশ্চিত করা যায়, তাহলে আপাত অর্থে অন্তত ফ্যাসিস্ট হওয়ার রাস্তাটা একটু বন্ধ করা যাবে। অবশ্যই, এবং আমরা আশা করব এবারের নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হোক, শুধুমাত্র কাগজে কলমে না, আসলেও সত্যিকারের হোক। এবং এর মাধ্যমে আসলে শেষ করছি প্রযুক্তি বাংলাদেশের আজকে নির্বাচন সুষ্ঠু অবাধ বলতে হয় না, কিন্তু আমরা এমন সব নির্বাচন করেছি আমাদের সুষ্ঠু অবাধ অবশ্যই আমাদের জোর করে সেটা প্রতিষ্ঠা করতে হয়েছে। আজকের আয়োজন এর মাধ্যমে শেষ করছি। ডিবিসির সাথেই থাকুন 24 ঘন্টা।